লিলির সংসারে প্রায় 6 মাস হতে চলল। এই 6 মাসের মধ্যে একবারও লিলির বাপের বাড়ি থেকে কেউ আসেনি তার শ্বশুর বাড়িতে। অব্র বেলিকে অনেকবার আনতে চেয়েছে, কিন্তু না রাসেল সাহেব রাজি হয়েছে, না লিলি। প্রকৃত কারণটা অবশ্য অব্রকে কেউ জানেনি, সাধারণত কিছু অজুহাত দেখিয়েছে। ফলস্বরূপ অব্র আর তেমন জোর করেনি। সারিকা বেগমের লিলিকে নিয়ে কোনো সমস্যা নেই, হয়তো লিলির রূপ আর গুণ তার মন বড়াতে পেরেছে, কিংবা মুগ্ধ হয়েছে লিলির আচার ব্যবহারে, দায়িত্ববোধে। প্রতিদিনের মতো রান্নাঘরে সকালে খাবার, রাতে লিলি প্রচন্ড ব্যস্ত। অব্র আজ বাড়িতে আছে। লিলি কাজের মাঝে এক বুয়া এসে খবর দিল যে বকুরপুর থেকে নাকি লিলির এক ভাই এসেছে, তার নাকি খুব দরকার লিলির সাথে। তাড়াতাড়ি লিলিকে যেতে বলছে। হুট করে বকুরপুর থেকে কেউ আসায় লিলির মনটা যেন কেমন কু ডাকলো। এত তাড়াহুড়ার কথা শুনে বুকটা ধক করে উঠলো, মনের মাঝে আজে বাজে খেয়াল আসতে লাগলো। লিলি রান্নাঘরটা বুয়াকে সামলাইতে বলে আঁচলে হাত মুছে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। বসার ঘরে গিয়ে উপস্থিত হতে অব্রের শুকনো মুখটা দেখে লিলির বয়ে যেন আরো গলা শুকিয়ে এলো। সারিকা বেগমও সেখানে উপস্থিত আছেন। লিলিকে আসতে দেখে অব্র ওর দিকে এগিয়ে গেল। লিলি দীর্ঘণ্টা অব্রকে প্রশ্ন করলো, কি হয়েছে? আপনার মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি, তুমি আগে বসবে, এসো। না, কিছু তো একটা হয়েছে। গ্রাম থেকে কেন যে এসেছে শুনতাম। হ্যাঁ, তো তোমার ফুফাতো ভাই এসেছে। লিলির দৃষ্টি এবার সামনে সোফায় বসে থাকা তার ভাইয়ের উপর পড়লো। রাতুল, তুই এই সময় এখানে কেন এসেছিস? আর আমায় এত তাড়া দিয়ে ডেকেছিস বা কেন? ছেলেটা হালকা স্কন্দ্রত স্বরে লিলিকে বলল, আপা, তোমায় দুলাভাইকে একবার বকুরপুর যেতে হবে। কেন যেতে হবে এখন বকুরপুর? মামা আর নেই আপা, কাল রাতে মারা গেছে। লিলি যেন বেশ বড়সড় একটা ঝাটকা খেলো। মারা গেছে এই শব্দটা তার কর্ণগহ্বরে প্রবেশ করতে যেন পুরো পৃথিবীটা এক নিমিষের মাঝে থমকে গেল। অবশ্যই গলায় রাতুলকে উদ্দেশ্য করে বলল, তুই মজা করছিস তাই না? এভাবে কিভাবে মারা যাবে আমার বাবা? এত সহজ নাকি মরে যাওয়া? না আপা, আমি মজা করছি না। কাল রাতে মামার বুকে ব্যথা করছিল। মামারা সবাই মিলে সদর হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তুমি তো জানো অত রাতে সদরে যাওয়াটা অতটা মুশকিল। পরে অনেক কষ্টে একটা ভ্যান জোগাড় করা হয়, কিন্তু হাসপাতালে আনার আগে রাস্তায় মামা মারা যায়। তুমি তাড়াতাড়ি চলো আপা, বেলিকে সামলানো মুশকিল হয়ে পড়েছে। রাতুলের মুখ থেকে শোনা প্রতিটা শব্দই লিলির কাছে যেন কোনো কাল্পনিক গল্প মনে হলো, যে গল্পের কোনো সত্যতা নেই। অব্র দু হাতে লিলিকে আঁকড়ে ধরলো। একটা মজবুত খুঁটি হয়ে দাঁড়ালো পাশে, যেন লিলি পড়ে না যায়। সেই খুঁটিটাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকতে পারে। খানিকক্ষণ মস্তিষ্কে এলো বেলির কথা। অস্থির চিত্রে বলে উঠলো, আমার বেলি ঠিক আছে তো? ও কোথায়? কার কাছে আছে? বেলি মার কাছে আছে। কাল সারা রাত বুবু বুবু বলে কেঁদে কেটে ভোরের দিকে ঘুমিয়েছিল। ঘুম ভাঙার সাথে সাথে আবার বুবু বলে কান্না শুরু করে দিয়েছে। বেলির কথা শুনতে লিলি যেন আরো অস্থির হয়ে পড়লো। এদিকে বাবা হারানোর শোক, অপরদিকে ছোট্ট বেলি ঠিক আছে কিনা সে চিন্তায় তৎক্ষণাৎ অব্রকে বললো তাকে বকুরপুর নিয়ে যেতে। অব্র লিলিকে আশ্বস্ত করলো যে নিয়ে যাবে, কিন্তু লিলি আর এক মুহূর্ত দেরি করতে রাজি না। যেমন ছিল তেমন অবস্থাতে বকুরপুর উদ্দেশ্যে রওনা দিল। সেখানে সে সাদা কাপড় মোড়ানো তার বাবাকে লাশটা অপেক্ষা করছে। কান্নায় চোখ বুক মুলিয়ে তোলা তার বোন অপেক্ষা করছে। আমার মুহূর্তে লিলিকে আর কোনো সাজসজ্জা করার ইচ্ছা থাকে? খাটিয়ার উপর সাদা কাপড়ে মোড়ানো রাসেল সাহেবের দেহটা পড়ে আছে। লিলির সাহস হচ্ছে না কাপড়টা উঠিয়ে বাবার মুখটা দেখতে। মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই তো দেখে গেল মানুষটাকে। কি সুন্দর লিলির সাথে হেসে খেলে কথা বললো, কত সুন্দর করলো, আদর করলো। আজ কিনা সেই মানুষটা আর নেই। আর কখনো লিলিকে মা বলে ডাকবে না, লিলির মাথায় হাত বুলিয়ে দেবে না, লিলি আর বাবা বলে কাউকে ডাকতে পারবে না। খুব কষ্ট হচ্ছে লিলি, কিন্তু কেন যে কাঁদতে পারছে না। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, অথচ চোখ বেয়ে পানি পড়ছে না। লিলিকে দেখতে পেয়ে বেলি নিজের পুপির কোল থেকে নেমে ছুটে লিলির কাছে এলো। লিলি শক্ত করে জড়িয়ে ধরলো বোনকে। বেলি হাউমাউ করে কেঁদে উঠলো। লিলি গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বুবু, তুমি এত দেরি করলে কেন? তুমি থাকলে বাবার আর কিচ্ছু হতো না। তুমি আমায় বলেছিলে না আমি যেন বাবার খেয়াল রাখি? আমি পারিনি বুবু। দেখো বাবা আর কথা বলছে না। লিলি কিভাবে বেলিকে সান্ত্বনা দেবে তা বুঝতে পারছে না। নিজের যেন একটু সান্ত্বনা দরকার। বুবু, তুমি কথা বলছো না কেন আমার সাথে? তুমি আমার উপর রাগ করছো তাই না? বিশেষ করো আমি বাবার অনেক খেয়াল রাখতাম, কিন্তু তাও এমন হয়ে গেল। তুমি আমার উপর রাগ করো না বুবু। বেলি মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, কে বললো আমি তোর উপর রাগ করেছি? আমি তো জানি আমার বেলি কখনো আমার আদেশ ফেলবে না। কেঁদো না। বাবা যতটুকু আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছিল ততদিনে আমাদের সাথে থাকতে পেরেছে। এখন তুমি যদি কাঁদো তাহলে বাবা কষ্ট হবে, তাই না?
কিন্তু বুবু, বাবা যে চলে গেল, আমি কি এখন কার কাছে থাকবো? তুমিও তো আর আমাকে কাছে থাকো না। বেলির কথা শুনে আঁচলে নিজের মুখ দুটো মুছে নিয়ে তারপর ফুপু নীলুফা জাহানকে বলে উঠল, তোর বাপ নাই তো কি হয়েছে? আমি আছি না? তুই হলি আমার আরেক মেয়ে। যদি আমার দুই ছেলেকে খাওয়াইতে আমার সমস্যা না হয়, তাহলে তোকে খাওয়াইতেও সমস্যা হবে না। তুই আমার কাছে থাকবি মা, তাও তুই কাঁদিস না। তোর কান্না আমার সহ্য হচ্ছে না। নীলুফা জাহানের কথা তার স্বামীর ঠিক পছন্দ হলো না। তিনি অযথা নিজের সংসারে একজন সদস্য বাড়াতে চান না। তার কাছে এসব ঝটকা ঝামেলা। নিজের স্ত্রীর উপর বেজায় ক্ষিপ্ত হলেন তিনি, কিন্তু এত মানুষের সামনে কিছু বলতেও পারলেন না। তার সেই বিরক্তি ভাব অব্রর চোখ এড়ালো না, কেননা তিনি অব্রর সাথে তখন কথা বলছিলেন। অব্রকে দেখার সঙ্গে সঙ্গে আগে তিনি তার খরচ পাতির হিসেব বুঝিয়ে দিচ্ছিলেন। কাল রাতে ব্যানে ডাকা হয়েছিল, সে ব্যানের ভাড়া, রাসেল সাহেবের কাপড় কেনার টাকা, এছাড়াও লিলির বিয়ের সময় রাসেল সাহেব তার কাছ থেকে কয়েক হাজার টাকা দাঁড় করেছিল, সেই হিসেবও তিনি অব্রকে তৎক্ষণাৎ দিয়ে দিলেন। তার হিসাব দেওয়া শেষ হতে অব্র আবার হিসাব দিতে এলেন রাসেল সাহেবের বড় ভাই আর ভাইয়ের স্ত্রী। রাসেল সাহেব নাকি লিলির বিয়ের সময় তাদের কাছ থেকেও কিছু টাকা দাঁড় করেছেন। এছাড়া রাসেল সাহেবের মৃত্যুর জন্য অনেক আত্মীয় স্বজন এসেছেন, তাদের খাওয়া দাওয়া খরচের কথাও তারা অব্রকে বলল। অব্র বেশ ভালোই বুঝতে পারলো যে এখানকার অধিকাংশ লোকেরই রাসেল সাহেবের মৃত্যুর থেকেও বেশি চিন্তা তাদের পাওনা টাকা নিয়ে। কার কত টাকা খরচ হয়েছে, কে কত টাকা রাসেল সাহেব থেকে পেত, এক চুলো যেন কেউ ছাড় দিতে রাজি নয়। মানুষটা যে মারা গেছে সেই প্রেক্ষিতে তারা কয়েক মুহূর্তের জন্য নিজেদের পাওনা টাকার কথা বলতে পারলেন না। মানুষ হয়তো এমনই, নিজের স্বার্থের আগে অন্যের মৃত্যুর খবরটা তাদের মন গলাতে পারে না। টাকাই সব। এই টাকার কাছে সম্পর্কগুলোও দুর্বল হয়ে পড়ে। মানুষের মৃত্যুও এই টাকার সামনে কারো উপর তেমন প্রভাব ফেলতে পারে না। অব্র সবাইকে আশ্বস্ত করে বলল যে যত টাকা পাবে অব্র সব মিটিয়ে দিয়ে তবেই যাবে। সাথে আরো যাবতীয় যত খরচ হবে সবটা অব্র বহন করবে। কাউকে নিয়ে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সময়টা তখন রাত 9টার কাছাকাছি। রাসেল সাহেবকে দাফনের পরে এক আত্মীয় স্বজনেরা সবাই চলে গেছে। বাড়িতে এখন তেমন মানুষ নেই। রাত 9টা মানে গ্রামে গভীর রাতের কাছাকাছি সময়। বাইরে শুধু মাঝে মাঝে শিয়াল ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু লিলিরা কেউ এখনো ঘুমায়নি। বেলি অবশ্যই ঘুমিয়ে পড়েছে। আপাতত লিলির পুরো পরিবার একটা ছোট বৈঠকে বসেছে। বৈঠকের মূল বিষয়বস্তু হচ্ছে বেলি কার কাছে থাকবে। নীলুফা জাহান বেলিকে নিজের কাছে নিয়ে যেতে প্রস্তুত, কিন্তু তার স্বামী এতে রাজি নন। সবার সামনে তিনি নিজেই তার আপত্তির কথা জানালেন এবং বেলিকে সাথে করে নিয়ে যেতে না যাওয়ার জন্য তিনি কোনো অজুহাত দেখালেন না, বরং সরাসরি বলে দিলেন যে তিনি বেলির খরচ বইতে পারবেন না। লিলি মাসে মাসে থাকা খাওয়া খরচ দিতে চেয়েছিল, কিন্তু তবুও তিনি রাজি হননি। স্বামীর মুখের উপর কথা বলার সাহস নীলুফা জাহানেরও নেই। তিনি শুধু মুখে আঁচল গুজে নিঃশব্দে কাঁদলেন। লিনি আবার ভরসা করে তাকালেন তার জেঠির দিকে, কিন্তু তারাও আপত্তি জানালেন। জেঠি কড়কড় গলায় বলে উঠল, না না, এই মেয়ে দায়িত্ব নিতে পারবো না। একটা মেয়ে মানুষ করা কি কম কথা? না, তার মাঝে এই মেয়ে যা উচ্ছৃঙ্খল, বাপরে বাপ, ওসবের মাঝে আমি নেই। আর লিলি, তুই কেমন বোন রে? তোর শ্বশুরবাড়ির লোকজনদের না এত টাকা পয়সা, তো তুই নিয়ে যা না তোর বোনকে সাথে করে। অযথা আমাদের গাড়ে চাপাচ্ছিস কেন? এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করতে থাকা অব্রবার মুখ খুলল। গভীর স্বরে উদ্দেশ্য করে বলল, আমিও ঠিক এটাই ভাবছি যে লিলির কি হয়েছে। ও কেন বেলিকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে না? ও সমস্যাটা আমিও ঠিক বুঝতে পারছি না। আর আপনারা কেউ চিন্তা করবেন না, বেলি আমাদের সাথে যাবে। আপনাদের কারো গাড়ে আমরা ওকে চাপিয়ে দেব না। আপনারা তো রাখতে চাইলেও আমি বেলিকে আপনাদের কাছে রাখতাম না। এতক্ষণ চুপ করেছিলাম শুধু এটা দেখার জন্য যে আপনাদের দায়িত্ববোধ আছে কিনা। কিন্তু এবার বুঝলাম যে আমি ভুল মানুষের থেকে ভুল কিছু আশা করছিলাম। আপনারা সবাই হচ্ছেন স্বার্থপর সুসময়ের বন্ধু, যারা নিজের স্বার্থের আগে দেখেন, কোনো কিছু দেখেন না। অব্র বলা কথাগুলো উপস্থিত প্রত্যেকেরই গায়ে লাগলো। রাসেল সাহেবের ভাই হিংস্র গলায় অব্রকে উদ্দেশ্য করে বলল, এই ছোকরা, তুমি তাকে কি বলছো? হ্যাঁ, তোমার সাহস তো দেখছি কম না। এতই যখন দরদ নিজে নিয়ে যাও না, দেখবো কতদিন খাওয়াইতে পারো। বেলি যতটুকু খেতে পারবে ততদিন ওকে ততটুকু খাওয়াতে পারবো, সে সামর্থ্য আল্লাহ আমায় দিয়েছেন। অবশ্যই বেলির পেছনে আমায় খরচ না করলেও চলবে। আমার অর্ধাঙ্গী হওয়ার সুবাদে লিলির কাছে যত সম্পত্তি আছে সেই সব দিয়ে সারা জীবন বেলি খুব ভালোভাবেই চলে যাবে। আপনাদের চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, আমার সাথে উঁচু গলায় কথা বলবেন না, আমার পছন্দ না। কি করবে তুমি? হ্যাঁ, ভুলে যেও না আমাদের গ্রামে দাঁড়িয়ে কথা বলছো। শুধুমাত্র জামাইয়ের জন্য সম্মান দিয়ে কথা বলছি, না হলে
না, বেয়াদবির উচিত শিক্ষা তুমি পেয়ে যেতে। অব্র রাগে চল শক্ত করে এলো। শুধুমাত্র লিলি আছে বলে নিজের রাগ নিয়ন্ত্রণ করে রেখেছি। অব্র জানে যদি সে এখানে কারোর সাথে আচরণে বিন্দু মাত্র খারাপ হয় করে ফেলে তাহলে লিলি প্রচণ্ড কষ্ট পাবে। আর অব্র লিলিকে কষ্ট দিতে চায় না। অব্র যথাসাধ্য নিজের রাগটা নিয়ন্ত্রণ করলো। শান্ত গলায় বলল, সম্পর্কে আপনিও আমার চাচা শ্বশুর হওয়ার জন্য আমি এখনও আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি। আর আমি কি করতে পারি বা পারি না সেটা যদি আমি আপনাকে দেখাই তাহলে ব্যাপারটা আপনার ভালো লাগবে না। এটা ভাববেন না যে আমি আপনাদের গ্রামে দাঁড়িয়ে আছি বলে এখানে আমার ক্ষমতা কাজ করবে না। যার ক্ষমতা থাকে তার ক্ষমতা সর্বত্র কাজ করে। আমাকে আমার ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না। যার যা পাওনা আছে কাল সকালে যাওয়ার আগে মিটিয়ে দিয়ে যাব। কথাটা বলে অব্র উঠে দাঁড়িয়ে লিলির হাত ধরে সেখান থেকে চলে গেল। পেছন ফিরে একবারও স্বার্থপর লোভী লোকগুলোর দিকে তাকালো না। আস্তে আস্তে বৈঠকখানা ফাঁকা হতে শুরু করলো। আপাতত নিজের অপমানকে তারা ভুলে গেল। বেলির দায়িত্ব যে তাদের কাঁধে পড়েনি এতেই তারা খুশি। মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে? মানে একটা মানুষ মারা যাওয়া 24 ঘন্টাও পূর্ণ হয়নি, তাতেই সবাই নিজেদের পাওনা টাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আরে বেলি তো একটা ছোট বাচ্চা, ওকে অবধি ছাড়লো না। আরে কতটুকু খাবার খাবে ছোট্ট মেয়েটা? কত টাকাই বা খরচ হবে? দায়িত্ব না নিলেও আমি এমনিতে রেখে যেতাম না বেলিকে এখানে। তারপরে সাহস করে কেউ একটাবার মুখ ফুটে বলতে পারলো না বেলির দায়িত্ব নেওয়ার কথা। ছি, মানুষ এতটা জঘন্য হতে পারে? অব্র ঘরের মধ্যে পায়চারি করে যাচ্ছে, একা একা কথাগুলো বলছে। কোনো মতে যেন নিজের রাগ কমাতে পারছে না। ঘুমন্ত নিষ্পাপ বেলের মুখের দিকে তাকাচ্ছে আর তার মায়া হচ্ছে। লিলি আবারও মুগ্ধ হলো নিজের স্বামী নামক মানুষটার উপর। তার ভাগ্য তার থেকে কি কেড়ে নিয়েছে তা লিলি জানতে চায় না। লিলি শুধু এতটুকু জানতে চায় তার ভাগ্য তার থেকে জীবনের সবচেয়ে বড় উপহার অব্র মতো একজন স্বামী দিয়েছে। লিলি শান্ত কণ্ঠে অব্রকে উদ্দেশ্য করে বলল, সবাই তো আর আপনার মতো নিঃস্বার্থভাবে অন্যের ভালো ভাবতে পারে না। এই পৃথিবীর অধিকাংশ মানুষই স্বার্থপর। হাতে গোনা কয়েকজন মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে নিজের আগে অন্যের কথা ভাবে। তাই বলে এমন হবে? দেখো, আমি বলছি না যে ওদের টাকা চাওয়াটা অন্যায়। আমার কাছে পাওনা টাকা চেয়েছে, এতে আমারও অভিযোগ নেই। আমার কাছে চাইবে না তো আর কার কাছে চাইবে বলো? কিন্তু আমার কথা হলো, ওদের মনুষ্যত্ববোধ কোথায়? আমাকে দেখে মনে হয় ওরা প্রাণ ফিরে পেয়েছে। অন্তত বাবার দাফনের পর আমাকে বলতে পারতো, এই যে একটু আগে কথা বলে এলাম তখন আমাকে সবটা বলতে পারতো। কিন্তু না, ওদের তো আর তর্স হইল না। মানে এরা মানুষ কেমন? লিলি ইশারা অব্রকে নিজের পাশে বসতে বলল। অব্র চুপচাপ গিয়ে লিলির পাশে বসল। বেলি তখন গভীর ঘুমে নিমগ্ন। অব্র রাগ এখনো একটুও কমেনি। লিলি মিষ্টি করে হেসে অব্রকে বুঝিয়ে বলল, আপনি কখনো অভাব দেখেছেন? টাকার অভাব? লিলি হঠাৎ এমন প্রশ্ন নিয়ে অব্র কিঞ্চিত বিস্মিত হলো। কণ্ঠে বিস্ময়ভাব প্রকাশ করে লিলির উদ্দেশ্য করে বলল, এখানে আবার টাকা পয়সার অভাবের প্রশ্ন কোথায় থেকে এলো? আপনি বলুন না, কখনো টাকার অভাব বোধ করেছেন আপনার জীবনে? আজ এতগুলো বছর হলো আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যে আপনি কিছু চেয়েছেন অথচ পাননি? অব্র একটু মনে করার চেষ্টা করে বলল, না, এমনটা কখনো হয়নি। বাবা বেঁচে থাকাকালীন আমাকে মুখ ফুটে হয়তো কিছু বলতে হয়নি। আর বাবা চলে যাওয়ার পর যতদিন না আমি ব্যবসার দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলাম তার আগে অবধি মা সবটা সামলাতো। তখন কোনো সমস্যা হয়নি, এখনও কোনো সমস্যা হয় না। সব সময় প্রয়োজনের থেকে বেশি পেয়েছি, কিন্তু আমরা পাইনি। আপনারা বড়লোক মানুষের প্রয়োজনের থেকে বেশি পেয়েছেন, আর আমরা গরিবেরা যতটুকু প্রয়োজন ততটুকুও পাইনি। জানেন, আপনাদের কাছে 1 লক্ষ টাকা যতটুকু মূল্য, আমাদের কাছে 10,000 টাকা ঠিক ততটুকু মূল্য। আপনারা দামি দামি হোটেলে একবেলা খেয়ে যত টাকা খরচ করেন, আমরা কখনো সেই সাহস পাই না। ওই টাকা দিয়ে বেশ কয়েকদিন আমাদের বাড়িতে ডাল ভাত খেয়ে কেটে যাবে। আজ আমার চাচাদের যে ব্যবহার দেখলেন সেটা এই কারণে। আমি বলছি না যে তাদের টাকা থাকলে তারা এমন ব্যবহার করতো না। হ্যাঁ করতো, তবে হয়তো কিঞ্চিত পরিমাণ কম করতো। আমার বিয়ের সময় বাবা চাচার থেকে 1000 খানেক টাকা ধার নিয়েছিল। ওই 1000 খানেক টাকা মানে বোঝেন আপনি? চাচার কাছে ওই প্রাণ সমতুল্য। বাবা হুট করে মারা যাওয়াতে চাচা চিন্তায় পড়ে গিয়েছিলেন যে তিনি তার প্রাণটা ফিরে পাবেন কিনা। আপনি হয়তো চাচার আচরণে অবাক হয়েছেন, কিন্তু আমি একটু অবাক হয়নি। আমাদের খুব অল্প আছে, ওই অল্পটুকু আঁকড়ে ধরে আমাদের বেঁচে থাকতে হয়। সেই অল্পটুকু যখন হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তখন আমরা খুব ভয় পেয়ে যাই। অতটুকু তো আমাদের
আমাদের বাঁচার জন্য। আর যদি বলেন আমার বোনের দায়িত্ব নিতে চাওয়ার কথা, তাহলে এটাও স্বাভাবিক। যেখানে নিজেদের ছেলে মেয়েদেরকে দুবেলা খাওয়াতে চাচা সংসারে টানাটানি পড়ে যায়, সেখানে বাড়তি একজনের দায়িত্ব কাঁধে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি আমার মানুষ যে নিজে না খেয়ে হলেও অপরকে খাওয়াবেন, কিন্তু সবাই তো এমন না, আমার চাচাও এমন না। তাই বলছি, অযথা এসব ভেবে নিজের চিন্তা বাড়াবেন না। অব্র রাগটা একটু হলেও কমলো। অভাব হয়তো সত্যি মানুষের স্বভাব বদলায়। আর ভাববো না এ নিয়ে। শোনো, কাল সকালে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। যদি বেলির কোনো জিনিস গোছানো থাকে তবে রাতেই গুছিয়ে নাও, আর না নিলেও সমস্যা নেই, বাড়ি গিয়ে বরং সব নতুন কিনে দেবো ওকে। লিলি বাড়ি নিয়ে যাওয়ার কথা শুনে ভয় পেয়ে গেল। লিলির কণ্ঠ শুকিয়ে এলো। বারবার তার শাশুড়ি সেদিনের কথাগুলো মনে পড়ছে। ভয় করছে খুব, যদি উনি বেলিকে মেনে নিতে না পারেন, যদি কোনো খারাপ আচরণ করেন। লিলি সন্ধিয়ার কণ্ঠে অব্রকে উদ্দেশ্য করে বলল, বেলিকে যে সাথে নিয়ে যাচ্ছি মাকে একবার জানানো লাগতো না? এখানে জানানোর কি আছে? ঠিক বুঝলাম না। নিয়ে গেলে তো দেখতেই পাবে। আর যদি মা বেলিকে এই বাড়িতে থাকতে না দেয়, মা যদি রাগ করে? মাকে বলতে চাইছিলাম যে আপনি তো আমার দায়িত্ব নিয়েছেন। আমার বোনের জন্য যদি আপনি কিছু করেন সেটা আমার সৌভাগ্য। সেখানে আমার বোনের দায়িত্ব তো এক প্রকার বাধ্য হয়ে আপনাকে নিতে হচ্ছে। অব্র বিস্ময় ভরা কণ্ঠে বলল, কে বলছে যে আমি বাধ্য হয়ে বেলি দায়িত্ব নিচ্ছি? বেলিকে কি আমার কেউ না? আর মা রাগ করবে কেন? মা কি কখনো এই নিয়ে তোমায় কিছু বলেছে, বা বাড়ির অন্য কেউ? অব্র বলা শেষ কথায় প্রকাশ পেল তীব্র সন্দেহ, যেন সে কিছু আঁচ করতে পেরেছে। লিলি অব্রর উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিল। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না, কে কি বলতে যাবে? কেউ কিছু বলেনি আমায়। আমারই মনে হয়েছিল, তাই আপনাকে বললাম। অব্র সন্দেহ তাও দূর হলো না। অব্র খুব ভালো করে জানে, কেউ যদি লিলিকে কিছু না বলে থাকে, তাও সে এটা অব্রকে কোনোদিনও বলবে না। কেননা লিলি চায় না সংসারে শান্তি থাকুক, অশান্তি হোক, সেটা লিলি চায় না। আমাকে কেন যেন মনে হচ্ছে যে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। আমি কিছু লুকাচ্ছি না, কিন্তু আমার খুব ভয় করছে মা যদি রাগ করেন, যদি বেলিকে এ বাড়িতে থাকতে না দেয়। অব্র আত্মবিশ্বাসের সাথে লিলিকে আশ্বস্ত করে বলল, এমন কিছুই হবে না। অব্র আর অবনীত আছে আমাদের বাড়িতে। বেলি আর অবনীত একই বয়সের। যদি শুভ্র আর অবনীকে রাখতে অসুবিধা না হয়, তাহলে বেলিকেও রাখতে অসুবিধা হবে না। ওরা তো আপনারই রক্ত, কিন্তু বেলি তো আপনার রক্ত না। ওই বাড়িতে থাকার ওদের অধিকার আছে, কিন্তু আমার বেলির তো নেই। আমি আছি না? আমি থাকতে এসব নিয়ে তুমি এত ভাবছো কেন? যতদিন আমি বেঁচে আছি তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমার বর্তমানে যেন তোমার কোনো সমস্যা না হয়, সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি যখন দায়িত্ব নিয়ে বেলিকেও বাড়িতে নিয়ে যাচ্ছি, তাহলে ওর সম্মান রক্ষা করাও আমার দায়িত্ব। বেলি আমার রক্ত না হোক, কিন্তু অব্র আর অবনীর জায়গায় আমার জীবনে যতটুকু, বেলির জায়গাও ঠিক ততটুকু। আমি থাকতে তোমাকে ওর অধিকার আছে কি নেই সে নিয়ে ভাবতে হবে না। ওর অধিকার আমি তৈরি করে দেব। অব্রের কথায় লিলি ভরসা পেল। মানুষটা এমনভাবে কথা বলে যে ভরসা না করার কোনো উপায় নেই। এই অল্প কটা দিন এমনভাবে ভালোবেসেছে যেন মনে হয় কত জনম ধরে ভালোবাসে। রোজ যেন নতুন করে চেনে মানুষকে লিলি, আর নতুন করে অবাক হয়। এই একাকার সমান বিস্ময় নিয়ে নিজেকে প্রশ্ন করে, এভাবেও কেউ ভালোবাসতে পারে? বেলি কদিন থাকবে এ বাড়িতে? সারিকা বেগমের এমন প্রশ্ন অব্র বুক কুঁচকে এলো। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কয়দিন থাকবে মানে? অব্রের প্রশ্নের প্রেক্ষিতে সারিকা বেগমকে বিচলিত হতে দেখা গেল না। মুখভঙ্গি তার বেশ স্বাভাবিক কণ্ঠে অব্রকে বলল, কতদিন থাকবে মানে? কবে ও নিজের বাড়ি ফিরবে সেই প্রশ্ন করছি আমি। ও তো সারা জীবনে বাড়িতে থাকতে পারে না। অব্রর মুখ অবয়ে কাঠিন্যতা প্রকাশ পেল। গম্ভীর গলায় বজায় রেখে বলল, আজ থেকে এটাই বেলি নিজের বাড়ি, আর ও সারা জীবন এই বাড়িতেই থাকবে। অথচ ওর যত যাবতীয় খরচ তুমি বহন করবে? ওর খরচ বহন করার মতন আমি ছাড়া আর কেউ নেই। কিন্তু এই নিয়ে এত কথা কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। কথা হচ্ছে তার যথেষ্ট কারণ আছে। তুমি একবারের জন্য আমার থেকে অনুমতি নিয়েছিলে ওই মেয়েকে এ বাড়িতে আনার আগে। অনুমতি নেওয়ার মতো পরিস্থিতি ছিল না মা। সেই মুহূর্তে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। বেলি নিজের চাচা ফুপুরা ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিল। ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমি এখানে একা মরার জন্য ফেলে রাখে আসতাম? তুমি জানো তোমার ছেলে এতটা নির্দয় না।
সারিকা বেগম তার তেলের ছুঁড়ে বললেন, তা না কার কার দায়িত্ব নিলে তোমার শ্বশুর বাড়ির? তোমার বউ আর কি কি দায়িত্ব তোমার কাঁধে চাপিয়ে দিল? অব্র বিস্ময় ভরা কণ্ঠে বলল, তোমায় কিন্তু আমার ভীষণ অপরিচিত লাগছে মা। তুমি কবে থেকে এমন কথাবার্তা বলতে শুরু করলে? তোমার মন মানসিকতা তো কখনো এমন ছিল না। লিলি তো একবারে মুখ ফুটে আমাকে বলেও নি বেলি দায়িত্ব নেওয়ার কথা, আর সেখানে তুমি কোনো কিছু না জেনে পুরোটা দোষ ওর কাঁধে চাপিয়ে দিচ্ছ। তুমি জানো তোমার ছেলে নিজের সিদ্ধান্ত নিতে পছন্দ করে, কারো কথা প্রভাবিত হয়ে সে কোনো সিদ্ধান্ত নেয় না। বেলিকে এ বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তটাও একান্ত আমার ছিল। আমি বেশ ভালো বুঝতে পারছি, ভুলটা আমারই ছিল তোমার কথাই এই বিয়েতে রাজি হয়ে। আমার বোঝা উচিত ছিল এসব ছোট লোক ঘরে মেয়েদের জীবনের উদ্দেশ্যই থাকে স্বামীর টাকা বাপের বাড়িতে উন্নতি করা। মা প্লিজ, লিলির সম্বন্ধে তুমি একটা বাজে কথাও বলবে না। আমার স্ত্রী সম্মানের দায়িত্ব আমার। কেউ আমার স্ত্রীর সম্মানে আঘাত করবে সেটা আমি সহ্য করব না, হোক সেটা আমার মা। আমি না আমার মায়ের অপমান সহ্য করব, না আমার স্ত্রীর অপমান সহ্য করব। ভুলে যেও না, লিলির সব থেকে বড় পরিচয় ও আমার স্ত্রী, এ বাড়ির বড় পুত্রবধূ। তুমিও ভুলে যেও না, এই সংসারটা আমার নিজের হাতে সাজানো গোছানো এই সংসার। এতদিন এই ব্যবসাটা আমি সামলে এসেছি। তোমার বাবা চলে যাওয়ার পর থেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, তবুও কখনো এই পরিবার ব্যবসা তোমাদের উপর কোনো আঁচ আসতে দিইনি। আমার স্বামীর, আমার নিজের আর আমারও ছেলের রক্তের জল করা টাকা আমি অপাত্রে দান করতে দেব না। এই টাকার মূল্য আছে। তোমার স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে দিও, যদি নিজের বোনের দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকে তবে যেন নিজে উপার্জন করে নেয়। বিশ্বাস করো মা, তোমার চিন্তাভাবনা দেখে আমার লজ্জা হচ্ছে। বকুলপুরে লিলির কয়েকজন আত্মীয়দের ব্যবহারে আমি খুব অবাক হয়েছিলাম। ঘৃণা চলে এসেছিল তাদের উপর আমার, কিন্তু এখন দেখছি সে একই আচরণে আমার মাও করছে। কিন্তু তোমায় তো আর ঘৃণা করতে পারবো না, যতই হোক তুমি আমার জন্মদাত্রী মা। কিন্তু তাই বলে এটা ভেবো না যে আমি স্ত্রীকে অসম্মান করব আর আমি চুপচাপ সহ্য করে নেব। বেলি সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। এই ব্যবসায় আমার যতটুকু অবদান আছে সেই টাকা থেকে আমি বেলি সম্পূর্ণ খরচ করব। তোমাকে আলাদা করে ভাবতে হবে না। এরপরও যদি তোমার বেলির এই বাড়িতে থাকা নিয়ে সমস্যা হয় তাহলে আমাকে বলে দিও, আমি আমার স্ত্রী আর বেলিকে নিয়ে চলে যাব। চিন্তা করো না, তোমার প্রতি কিংবা তোমার ভাই বোনের প্রতি দায়িত্ব কোনো অবহেলা করব না। দুজনকে সমান গুরুত্ব দেব, কিন্তু প্রতিনিয়ত লিলির অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব না। আসছি। কথাটা বলে অপর সেখান থেকে চলে গেল। সারিকা বেগম যে ছেলের আচরণে খুব একটা অবাক হয়েছেন তেমন না, বরং তিনি যেন জানতেন যে তার ছেলে এমন কিছুই বলবে। তবুও তিনি নিজেকে এসব বলার থেকে আটকাননি। বেলির উপস্থিতি তিনি মানতে নারাজ। বর্তমান বেলির চক্ষু জোড়া তখন জলে টুইটুম্বর। মায়ার চোখ জোড়ানো শুকনো নেই, দুজনে কাঁদছে। বেলি নিঃশব্দে কাঁদছে আর মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বেলি আগে নিজের চোখের জল মুছে তারপর মায়ার চোখের জল মুছে দিল। শান্ত কণ্ঠে বলল, তোকে আগেই বলছিলাম মন শক্ত করতে, এতটুকু শুনে কাঁদলে চলবে? এখনো তো পুরো কাহিনী বাকি। মায়া কান্না জড়িত কণ্ঠে বলল, এরপরও তুমি ওই বাড়িতে এতগুলো বছর কি করে থেকেছো মা? আমার বুবু আর দুলাভাইয়ের ভালোবাসায়, অবনীর বন্ধুত্বের টানে আর আমার শুভ্র ভাইয়ের প্রতি পদক্ষেপ আমার পাশে দাঁড়ানোর জন্য থাকতে পেরেছি ওই বাড়িতে। শুধু একটা মানুষ আমার উপস্থিতি ওই বাড়িতে পছন্দ করতো না, তাছাড়া বাকি সবার থেকে আমি নিজের পরিবারের মতন ভালোবাসা পেয়েছি। ওনার এত রাগ কেন ছিল তোমার উপর? খালামণিকে তো উনি বেশ পছন্দ করতেন। আমার বুবুর সৌন্দর্য আছে, গুণ আছে। কেউ কথা শোনালে তাকে ঘুরিয়ে কথা শোনানোর স্বভাব নেই। শান্ত সব ভদ্র আর বুবুকে কেউ পছন্দ করবে, কিন্তু আমাকে অপছন্দ করার হাজারটা কারণ ছিল ওনার। আমি বুবুর মতন অত সুন্দর না, কাজে কর্মে পারদর্শী ছিলাম না ঠিকই, তবে ওনার কাজে আমার পছন্দ হতো না। স্বভাব চঞ্চল, প্রচণ্ড উচ্ছৃঙ্খল ছিলাম। কেউ অপমান করে তাকে পাল্টা জবাব দিতে দুবার ভাবতাম না, হোক সেটা বুবুর শাশুড়ি। এসবের কারণে উনি আমার পছন্দ করতেন না। এত কিছুর পরও তুমি আবার ওই বাড়ির ছেলেকে ভালোবেসে ফেললে। উনি তো কোনোদিনও মেনে নিত না, নেয়নি তো ওনার আমাকে মেনে নেওয়ার অবশ্যই এসব কারণে থাকার আরেকটা বড় কারণ ছিল আমার বুবু নিঃসন্তান। ওনার ভয় ছিল যদি আমিও নিঃসন্তান হই। এই ভয়টা ওনার সব থেকে বেশি ছিল। তারপরও আমার আর শুভ্রবাইয়ের বিয়েটা হতে পারতো যদি শুভ্রবাই চাইতো, কিন্তু শুভ্রবাই তাই আমায় ভালো চাইলো না। শুভ্রবাই চাইলে তার ভালোবাসা তার প্রিয়তমা নীতিকে। মায়া বসা অবস্থায় আরেকটু এগিয়ে এলো বেলির দিকে, প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, শুভ্র আঙ্কেল কি তোমায় কখনো একটুও ভালোবাসেনি? চোখের সামনে এত ভালোবাসা পেয়েও কেউ উপেক্ষা করে যেতে পারে?
বেলি হাসলো, তার সে হাসির মাঝে প্রকাশ পেল একরাশ বেদনা। বেলি শুভ্রভাই ওকে ভালোবাসে না, এটাই তো বেলির জীবনের সবচেয়ে বড় দুঃখ, বলা চলে সব থেকে বড় আফসোস। না রে মা, ভালোবাসেনি। শুভ্র ভাই কখনো এক মুহূর্তের জন্য আমায় ভালোবাসেনি। আমি তার কাছে ছিলাম নিতান্ত এক দয়ার পাত্র। উনি আমার সাথে যতটুকু বন্ধুসুলভ আচরণ করেছেন তার পুরোটাই ছিল করুণা। আমার যাওয়ার কোনো জায়গা ছিল না ওই বাড়িতে ব্যতীত, সেজন্য উনি আমার উপর করুণা করেছেন। মায়া এবার প্রচন্ড রাগ হলো, রাগী স্বরে বলল, ওনার করুণার দরকার নেই তোমার। ভালো না বাসতে পারলে কিসের করুণা? যে তোমাকে ভালোবাসতে পারেনি, বিনিময়ে শুধু করুণা করেছে, তাকে তুমি এত মূল্যবান ভালোবাসা কেন দেবে মা? উনি যোগ্যই না তোমার ভালোবাসা পাওয়ার। বেলির মুখে ফুটে উঠল কিঞ্চিত হাসি। স্মিতে হেসে মায়াকে বলল, ওনাকে ভালো না বেশি কোনো নাড়িয়ে থাকতে পারবে না। সবাই কি তুই বলতে পারবি না, কিন্তু ওই মানুষটা এমন যাকে প্রথম দেখাতে যে কেউ ভালোবেসে ফেলবে। ওনাকে দোষ দেশ না মায়া, আমি কপাল পোড়া, আমার কপালে সুখ সয় না, সেই জন্য আমি ওনার ভালোবাসা পাইনি। কিন্তু উনি মানুষটা খারাপ না রে মা, তবে শুদ্ধ পুরুষের গল্প আবারও শুরু করলো। আমার চঞ্চল মায়ের শান্ত হয়ে ওঠার গল্পটা আমিও একটু শুনি। অতীত দেখতে দেখতে মাঝখানে কেটে গেল 8টা বছর। ছোট্ট বেলি অনেক বড় হয়েছে, সেই সাথে বড় হলো শুভ্র আর অবনী। বেলি আর অবনী অবশ্যই একই ক্লাসে পড়ে। আজকে ওদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো, আর শুভ্র তখন অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্র। এই কয়েক বছরে বেলি চাঞ্চলতা একটুও কমেনি, বরং বেড়েছে আরো দ্বিগুণ হারে। আর এই সবটাই হয়েছে 3টি মানুষের আশকারায়, অব্র আর শুভ্র আর অবনীর। কিন্তু বিস্তর পরিবর্তন এসেছে লিলির স্বভাবে। শান্ত লিলি যেন একদম নিশ্চুপ হয়ে গেছে, খুব কমই কথা বলে সে এখন। আগে থেকেও যে খুব একটা বলতো তেমন না, কিন্তু এখন যতটুকু প্রয়োজন তার থেকেও কম কথা বলে। পরীক্ষা দিয়ে ফিরে এসে বেলি সোজা গেল লিলির ঘরে, হাতে ফাইল পত্র একেবারে ছুঁড়ে মারলো, শটান হয়ে গায়ে এলিয়ে দিল বিছানার উপর। চিৎকার করে বুবুকে হাঁক ছাড়লো যে কয়েক মুহূর্তে ব্যবধান লিলি এলো। লিলিকে দেখতে পেয়ে বেলি শোয়া থেকে উঠে বসে পড়লো, উচ্ছ্বাসে গলায় বলল, বুবু পরীক্ষা শেষে এবার শুধু ছুটি আর ছুটি। প্রত্যুর লিলি শুধু হালকা হাসলো। বেলির তা মোটে পছন্দ হলো না। এত খুশির একটা সংবাদের বিনিময়ে তো লিলিও একটু নিজের আনন্দ প্রকাশ করতে পারতো মন খুলে, কিন্তু না, সে তা করবে না। তার আনন্দ, দুঃখ, সব ধরনের অনুভূতি প্রকাশভঙ্গি একই শব্দহীন ভাবে। বেলি বুঝে উঠতে পারে না একটা মানুষ কি করে সারাদিন কথা না বলে থাকতে পারে। সে তো 1 মিনিটও কথা না বলে থাকতে পারে না। বিরক্তিকর কণ্ঠে লিলিকে বলল, তুমি একটু কথা বলতে পারো না বুবু? তোমায় দেখে কত কিছু শিখতে পারো। কথা না বলতে বলতে দেখবে একদিন তুমি কথা বলাই বন্ধ হয়ে যাবে। লিলি স্মিত হেসে বলল, ভালোই হবে। বেলি ব্রু কুচকে প্রশ্ন করলো, কেন? জনে জনে আর আমার চুপ থাকার কারণটা বিশ্লেষণ করতে হবে না। খাবার বেড়ে দিচ্ছি, টেবিলে খেতে আয়। কথাটা বলে লিলি চলে যেতে নিলে বেলি তাড়াহুড়ো করে বিছানা উঠে ওর সামনে দাঁড়ালো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার কথা শুনে যাও। বলো, তুমি কেন তো মন খারাপ করে থাকো? বুবু দুলাভাই তো তোমায় কখনো এই নিয়ে কিছু বলে না, তোমার শাশুড়িও কখনো তোমায় কিছু বলেনি, তারপরও কিসের এত মন খারাপ তোমার? তুই বুঝবি না, তোর এই ছোট্ট মস্তিষ্কে এত জটিল কথা ঢুকবে না। লিলির কথায় বেলি তীব্র বিরোধিতা করে বলল, আমি আর মোটে ছোট নেই বুবু, আমি অনেক বড় হয়ে গেছি, সেজন্যই তো আমি আমার বুবুর কষ্ট ধরতে পারি, কিন্তু এতটা বড় হয়ে যাসনি যে সে কষ্টের আসল কারণটা উপলব্ধি করতে পারবি। কেউ তোমায় কিছু বলে না ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে আমি নিজেই নিজেকে দোষারোপ করি। আমি নিজের কাছে অপরাধী। তুমি কি ইচ্ছে করে করছো? আল্লাহ যদি না চাই যে তুমি কখনো মা হতে পারবে না, এতে তোমার কি দোষ? আল্লাহ যেন আমার ক্ষেত্রেই চাইলো না রে বেলি। আমি কি আল্লাহর কাছে অনেক বড় পাপী বান্দা? এভাবে বলতে নেই বুবু, উনি যা করেন ভালোর জন্য করেন। নিশ্চয়ই এর মাঝে তোমার কোনো ভালো লুকিয়ে আছে। তাছাড়া যে এখানে দুলাভাইয়ের মতো তোমায় ভালোবাসার একজন মানুষ আছে, সেখানে তোমার কিসের এত চিন্তা? যদি আমার জীবনে এরকম কেউ থাকতো না, আমি তো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সংসার করতাম। সবার প্রথমে তো আমি পড়াশোনা বাদ দিয়ে দিতাম। এত বিরক্তিকর, তোমায় কি বলবো বুবু। আর চাকরি তো আমি কোনো দিনও করতাম না। এত খাটনি গিয়ে করতে যাবে? তুমি তো সত্যি পাগল। না হলে দুলাভাই থাকতে কেউ এত কষ্ট করে চাকরি বাকরি করে আবার সংসার সামলায়? লিলি বেলির গায়ে হাত রেখে আদরে স্বরে বলে, তুই এখন অনেক ছোট আছিস বেলি, নিজের উপার্জন করার যে কি শান্তি সেটা তোর বোঝার ক্ষমতা এখনো হয়নি। আর তুই পড়াশোনা করার সুযোগ পাচ্ছিস জন্য তোর কাছে এটা বিরক্তিকর লাগছে। আমার যখন বিয়ে হয়ে যায় আমি ভেবেছিলাম আর হয়তো পড়াশোনা করা হবে না। খুব ভালোবাসতাম পড়তে, কিন্তু উনি আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। আমাকে প্রাইভেট ভার্সিটিতে অনেক টাকা খরচ করে পড়িয়েছেন, চাকরিও করতে দিয়েছেন। সবাই কিন্তু ওনার মতন হয় না। সময় থাকতে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। মনে রাখিস, মেয়েদের সম্মান পাওয়ার জন্য নিজের একটা উপার্জনের স্থল থাকা খুব দরকার, কারণ সবার ভাগ্যে অব্রর মতন স্বামী জোটে না।
কথাটা বলে লিলি সেখান থেকে চলে গেল। লিলির মান স্পটে তখন ভেসে উঠল শুভ্র নামক এক পুরুষের মুখচ্ছবি। বিড়বিড় করে বলল, আমার ভাগ্য জুটবে বুবু, আমার শুভ্র ভাইয়া আছে না। আমি তো জানি ওই মানুষটা কখনো খারাপ হতে পারে না, সেজন্যই তো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধু তার সাথে সংসার করার স্বপ্ন দেখি।